বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে নোয়াখালী সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সুস্থ আছো এবং বাসায় থেকে অনলাইন শ্রেণী কার্যক্রম প্রত্যক্ষ করছো। তোমাদের সাথে আছি আমি কামরুন নাহার বেগম, প্রভাষক হিসাব বিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের বিবিধ বীমা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই বিবিধ বীমা চ্যাপ্টার নিয়ে আমরা অলরেডি 3টি লেকচার আলোচনা করেছি। আজকে আমরা এর চতুর্থ লেকচার আলোচনা করব। এর আগের লেকচারগুলোতে আমরা বিবিধ বীমা সম্পর্কে জেনেছি। মূলত এই যে জীবন বীমা, নৌ বীমা এবং অগ্নি বীমা, এই সংক্রান্ত বীমাগুলো ছাড়াও আরো যে বিভিন্ন ধরনের বীমা রয়েছে সেগুলোকে আমরা বিবিধ বীমার আওতায় নিয়ে আসতে পারি। আমরা অনেকগুলো বীমা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আমরা একটু আজকে রিভিউ করব, তারপর আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা মোটর গাড়ি ঝুঁকি সংক্রান্ত যে বীমা, মোটর গাড়ি বীমা সম্পর্কে আলোচনা করেছিলাম। মোটর গাড়ি সংক্রান্ত বীমা বা যানবাহন বীমা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বীমা। এই ক্ষেত্রে যানবাহন সংক্রান্ত যে ঝুঁকিগুলো সেগুলোকে বীমাপত্রের আওতায় নিয়ে আসা হয় এবং আর্থিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এক্ষেত্রে আমরা মোটর গাড়ির ঝুঁকিগুলোকে 5টি ভাগে ভাগ করেছি এবং এগুলোকে জনদায়িত্ব ঝুঁকি, সম্পত্তি বিনষ্ট ঝুঁকি, অগ্নি ঝুঁকি, চৌর্য ঝুঁকি, সংঘর্ষ বা দুর্ঘটনা ঝুঁকি, এই 5 ভাগে আমরা ভাগ করেছি। যার মধ্যে জনদায়িত্ব ঝুঁকি হচ্ছে জীবন ও সম্পত্তি হানিজনিত ঝুঁকি, আর সম্পত্তি বিনষ্ট ঝুঁকি ও অগ্নি ঝুঁকি, চৌর্য ঝুঁকি, সংঘর্ষ বা দুর্ঘটনা ঝুঁকি হচ্ছে মোটর গাড়ি মালিকের নিজস্ব ঝুঁকি। এরপরে আমরা আলোচনা করেছিলাম মোটর গাড়ি বা যানবাহন বীমার প্রকারভেদ সম্পর্কে, যার মধ্যে আমরা আইন বীমাপত্র, তৃতীয় পক্ষ মোটর বীমাপত্র এবং সার্বিক মোটরযান বীমাপত্র সম্পর্কে জেনেছি। আইন বীমাপত্র বলতে আমরা এমন একটা বীমাপত্রকে বুঝিয়েছি যেখানে মোটর আইন মোতাবেক বাধ্যতামূলকভাবে সকল মোটর গাড়ি মালিককে এই বীমাপত্রটি গ্রহণ করতে হয়, যেটিকে আমরা আইন বীমাপত্র বলে থাকি। তৃতীয় পক্ষ মোটর বীমাপত্রের ক্ষেত্রে মোটর গাড়ি দুর্ঘটনার তৃতীয় পক্ষের সম্পত্তির কোনো ক্ষতি হলে গাড়ির মালিককে বাধ্যতামূলকভাবে ক্ষতিপূরণ দিতে হয়। এই ক্ষেত্রে এই ক্ষতিপূরণ হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাড়ির মালিক তৃতীয় পক্ষ মোটর বীমাপত্র গ্রহণ করে থাকে। আর সার্বিক মোটরযান বীমাপত্রের ক্ষেত্রে অনেকগুলো ঝুঁকিকে বীমাপত্রের আওতায় নিয়ে আসা হয়। ঝুঁকিগুলোর মধ্যে জনদায়িত্ব ঝুঁকি, সম্পত্তি বিনষ্ট ঝুঁকি, সংঘর্ষ বা দুর্ঘটনা ঝুঁকি, অগ্নি ঝুঁকি, চৌর্য ঝুঁকি অন্যতম। এরপর আমরা দুর্ঘটনা বীমা সম্পর্কে আলোচনা করেছিলাম। আকস্মিক কোনো ঘটনা বা পরিস্থিতি যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং এর ফলে যদি সংশ্লিষ্ট এক বা একাধিক পক্ষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সেই ক্ষতির বিরুদ্ধে যে বীমা করি তাকে আমরা দুর্ঘটনা বীমা বলতে পারি। এক্ষেত্রে প্রাকৃতিক এবং নৈতিক ঝুঁকি বীমাপত্রের আওতায় নিয়ে আসা হয়, আর এই ঝুঁকি থেকেই দুর্ঘটনার মূলত উৎপত্তি হয়ে থাকে। দুর্ঘটনা বীমা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, যার মধ্যে দুর্ঘটনার প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করেছি। এক্ষেত্রে দুর্ঘটনা বীমার প্রকারভেদের মধ্যে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, সম্পত্তি দুর্ঘটনা বীমা এবং দায় বীমা অন্যতম। ব্যক্তিগত দুর্ঘটনা বীমা বলতে আমরা কয়েক ধরনের বীমাপত্রের কথা বলেছি, যে ক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা, দুর্ঘটনাজনিত অক্ষমতা বীমা, নির্দিষ্ট রোগ ও দুর্ঘটনা বীমা অথবা যে কোনো রোগ ও দুর্ঘটনা বীমা, চিকিৎসা, হাসপাতাল খরচের বীমা, এগুলোকে আমরা ব্যক্তিগত দুর্ঘটনা বীমা বলেছি। এবং সম্পত্তি দুর্ঘটনা বীমার ক্ষেত্রে মোটরযান বীমা, শস্য বীমা, চৌর্য বীমা, গবাদি পশু বীমা, যুদ্ধ ঝুঁকি বীমা, এগুলোকে আমরা সম্পত্তি দুর্ঘটনা বীমা। এবং দায় বীমা বলতে আমরা বুঝিয়েছি যে যদি কোনো ব্যক্তি বা সম্পত্তির ক্ষতিতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়ের সৃষ্টি হয় তখন উক্ত দায় বীমা কোম্পানির উপর বর্তানোর জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাপত্র যে বীমাপত্র গ্রহণ করা হয় তাকে আমরা দায় বীমা বলতে পারি। আর এই ক্ষেত্রে যে দায়গুলোকে বীমাপত্রের আওতায় নিয়ে আসা হয় সেগুলো হচ্ছে নিয়োগকারীর দায় বীমা, গণদায় বীমা, পণ্য দায় বীমা, পেশাগত ক্ষতিপূরণের দায় বীমা। এরপরে আমরা আলোচনা করেছিলাম শস্য বীমা সম্পর্কে। শস্য বীমা হচ্ছে শস্য সংক্রান্ত যে যাবতীয় ঝুঁকি, এগুলোর বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। শস্য বীমার প্রকারভেদের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট ঝুঁকি শস্য বীমা, সম্মিলিত ঝুঁকি শস্য বীমা এবং সকল প্রকার ঝুঁকি শস্য বীমা সম্পর্কে আলোচনা করেছিলাম। নির্দিষ্ট ঝুঁকি শস্য বীমার ক্ষেত্রে
অনেকগুলো প্রাকৃতিক ঝুঁকি বা বিপদের মধ্যে প্রধানত যে এই ঝুঁকির দ্বারা কৃষকের ফসল ব্যাপকভাবে নষ্ট হয় সেই ঝুঁকির বিরুদ্ধে বীমাপত্র গ্রহণ করা হয়ে থাকে। আর সম্মিলিত ঝুঁকির ক্ষেত্রে 2 বা ততোধিক ঝুঁকিকে একটি বীমাপত্রের আওতায় নিয়ে আসা হয়। সম্ভাব্য যেই অধিক সংঘটিত যে ঝুঁকিগুলো, এই ক্ষেত্রে সেই ঝুঁকিগুলোর বিরুদ্ধে বীমাপত্র গ্রহণ করা হয়। আর সকল প্রকার ঝুঁকি শস্য বীমা হচ্ছে এমন একটা বীমা যার আওতায় সকল প্রকার ঝুঁকি অর্থাৎ প্রাকৃতিক, নৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ধরনের ঝুঁকিকে অন্তর্ভুক্ত করে বীমাপত্র গ্রহণ করা হয়ে থাকে। শস্য বীমার ঝুঁকি সমূহ আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, যেমন ব্যক্তিগত ঝুঁকি, অব্যক্তিগত ঝুঁকি। আর এই অব্যক্তিগত ঝুঁকিগুলো প্রাকৃতিক ঝুঁকি, সামাজিক ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, এই 3 ভাগে আমরা এগুলোকে ভাগ করতে পারি। প্রাকৃতিক ঝুঁকি বলতে আমরা আসলে যে সকল প্রাকৃতিক কারণে শস্য বিনষ্ট হতে পারে, যেমন বন্যা, প্লাবন, শিলাবৃষ্টি, তুষার ঝড়, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক অগ্নিকাণ্ড অথবা বজ্রপাত, ভূমিকম্প, আবহাওয়া জনিত যে ঝুঁকি, এগুলোর ফলে আমরা যে ঝুঁকিগুলো সংঘটিত হয় সেগুলোকে আমরা প্রাকৃতিক ঝুঁকি বলতে পারি। এরপর সামাজিক ঝুঁকি সম্পর্কে আমরা যখন আলোচনা করেছিলাম, সামাজিক ঝুঁকির মধ্যে রয়েছে চুরি, আত্মসাৎ, ডাকাতি, রাহাজানি, ধর্মঘট, যুদ্ধ বিগ্রহ, আন্দোলন, দাঙ্গা, এই ঝুঁকিগুলোকে আমরা সামাজিক ঝুঁকি বলেছিলাম। এবং অর্থনৈতিক ঝুঁকি বলতে আমরা যে কৃষিজাত দ্রব্যমূল্যের মূল্যের যে উঠানামা, এই সংক্রান্ত যে ঝুঁকি, সেটাকে আমরা অর্থনৈতিক ঝুঁকির আওতাভুক্ত বলেছিলাম। এখন আমরা এরপর আমরা আলোচনা করেছিলাম যে বন্যা ও ভূমিকম্প বীমা সম্পর্কে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই বন্যা এবং ভূমিকম্পের ফলে মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে, সেজন্য বন্যা বীমা করার বিধান রয়েছে। এবং ভূমিকম্প থেকে বাঁচার জন্য, অথবা ভূমিকম্প থেকে বাঁচা তো সম্ভব নয়, ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি হয় সেটা কিছুটা লাঘব করার জন্য আমরা ভূমিকম্প বীমাপত্র গ্রহণ করে থাকি। এরপর আমরা আলোচনা করেছিলাম গবাদি পশু বীমা সম্পর্কে। গবাদি পশু বীমা সম্পর্কে আলোচনা করেছি, যা এই ধরনের বীমাপত্র গ্রহণের ফলে গবাদি পশুর অসুস্থতা বা দুর্ঘটনায় মৃত্যুবরণ জনিত যে ক্ষতি, সেটা বীমাকারীর উপর বর্তায়। আর এই গবাদি পশু বীমা কেন করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। মূলত দেশের অর্থনৈতিক উন্নয়নে, পশু শিল্পের উন্নয়ন তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গবাদি পশু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই গবাদি পশু রক্ষার্থে গবাদি পশু বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বীমা। গবাদি পশু বীমার ক্ষতিপূরণ কিভাবে করা হয় আমরা আলোচনা করেছিলাম। এই ক্ষেত্রে কিছু কাগজপত্র বীমাকারী কোম্পানির কাছে জমা দিতে হয়, যার মধ্যে একটি দাবিনামা ফরম, পশু মৃত্যুর প্রমাণের সনদ, শনাক্তকরণ সনদ, বয়সের প্রমাণপত্র, মৃত্যুকালীন সময়ে বাজার মূল্যের সনদ, পশু চিকিৎসকের সনদ এবং বীমাপত্রের বিবরণ এবং প্রিমিয়াম প্রদানের রসিদ। এই কাগজপত্রগুলো বীমাকারীর নিকট জমা দিয়ে থাকে গবাদি পশুর মালিক, এবং এই কাগজপত্রগুলো দেখে যদি বীমাকারী কোম্পানি সন্তুষ্ট হয় তাহলে সেই বীমা দাবি পরিশোধ করে থাকে। আমাদের এই চ্যাপ্টার নিয়ে আমরা যে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা থেকে আমরা মূলত এই চ্যাপ্টার সম্পর্কে ভালো একটা ধারণা আশা করি তোমরা অর্জন করতে পেরেছো। এখন আমরা এই চ্যাপ্টার থেকে যে সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে একটু দেখবো। বোর্ডে যে ধরনের প্রশ্ন অলরেডি এসেছে, আমরা একটা প্রশ্ন আলোচনা করি। দেখো, নীরা পরিবহন লিমিটেডকে বিআরটিএ থেকে গাড়ির লাইসেন্স সংগ্রহ করার সময় গাড়ির ড্রাইভার, যাত্রী ও মালিক পক্ষের ঝুঁকি হ্রাস করার জন্য বাধ্যতামূলকভাবে বীমাপত্র গ্রহণ করতে হয়। তাছাড়া কোম্পানিটি তাদের কর্পোরেট অফিসের ওপর একটি বীমাপত্র গ্রহণ করে। সম্প্রতি কোম্পানির অফিস ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হলে 5 জন অফিস কর্মচারী দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। বীমা কোম্পানি অফিস ভবনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিলেও নিহত কর্মচারীদের জন্য কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নীরা পরিবহন লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেক কর্মচারী পরিবারকে 10 লক্ষ টাকা করে প্রদান করা হয়। এক্ষেত্রে দেখো, জ্ঞানমূলক প্রশ্নে প্রশ্ন করা হয়েছে শস্য বীমা কি, এবং অনুধাবনমূলক অংশে বলা হয়েছে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের বীমা উপযুক্ত। এগুলো তো তোমরা খুব সহজে উত্তর করতে পারবে। আমরা দেখব প্রয়োগমূলক অংশে উদ্দীপকে উল্লিখিত নীরা পরিবহন লিমিটেডকে কোন বীমাপত্রটি
বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হয় ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, নীরা পরিবহন লিমিটেডকে বিআরটিএ থেকে গাড়ির লাইসেন্স সংগ্রহ করার সময় গাড়ির ড্রাইভার, যাত্রী ও মালিক পক্ষের ঝুঁকি হ্রাস করার জন্য বাধ্যতামূলকভাবে বিমাপত্র গ্রহণ করতে হয়। তাহলে আমরা খুব সহজেই উত্তরটা বলতে পারি যে উদ্দীপকে উল্লিখিত নীরা পরিবহন লিমিটেডকে যানবাহন বা মোটর গাড়ি বীমাটি বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হয়। নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাগ্রহীতা তার মোটর গাড়ি খোয়ানোর সমস্ত ঝুঁকি বা তার দ্বারা সৃষ্ট সমস্ত দায়ের ঝুঁকি বীমা কোম্পানির কাঁধে সম্পূর্ণ ছেড়ে দেয়, যাকে আমরা মোটর গাড়ি বীমা বলে থাকি। উদ্দীপকে নীরা পরিবহন লিমিটেডকে বিআরটিএ থেকে গাড়ির লাইসেন্স সংগ্রহ করার সময় গাড়ি ড্রাইভার, যাত্রী ও মালিক পক্ষের ঝুঁকি হ্রাস করার জন্য বাধ্যতামূলকভাবে বীমাপত্র গ্রহণ করতে হয়, যাকে আমরা মোটর গাড়ি বীমা বলতে পারি। এরপরে দেখো, উচ্চতর দক্ষতা অংশে বীমা ব্যবস্থার আলোকে অফিস কর্মচারীদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণে পরিবহন কোম্পানির ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখো, যেহেতু বীমা কোম্পানি ওই কোম্পানিটি সংশ্লিষ্ট নীরা পরিবহন লিমিটেড শুধুমাত্র তাদের কর্পোরেট অফিসের জন্য অগ্নি বীমাপত্র গ্রহণ করেছিল, কিন্তু কর্মচারীদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণের জন্য কোনো ধরনের বীমাপত্র গ্রহণ করে না। এই ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ করণীয় কি হতে পারে? এক্ষেত্রে কর্মচারীদের জন্য দুর্ঘটনা বীমার অন্তর্ভুক্ত দায় বীমা গ্রহণ করা উচিত। দেখো, যে বীমা চুক্তি দ্বারা কোনো ব্যক্তি তার দায় বীমা কোম্পানির উপর বর্তানোর উদ্দেশ্যে বীমাপত্র গ্রহণ করে, অর্থাৎ যেই ধরনের বীমাপত্রের মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠান তাদের দায় বীমা কোম্পানির উপর বর্তানোর উদ্দেশ্যে বীমাপত্র গ্রহণ করে থাকে, আমরা তাকে দায় বীমা বলতে পারি। আর এই উদ্দীপকে কোম্পানিটি তাদের কর্পোরেট অফিসের উপর একটি অগ্নি বীমাপত্র গ্রহণ করে। সম্প্রতি কোম্পানির অফিস ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হলে 5 জন অফিস কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং বীমা কোম্পানি অফিস ভবনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিলেও ওই যে কর্মচারীদের জন্য কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নীরা পরিবহন লিমিটেডের পক্ষ থেকে তাদেরকে 10 লক্ষ টাকা প্রদান করা হয়। অর্থাৎ তারা যদি দুর্ঘটনা বীমার অন্তর্ভুক্ত দায় বীমা গ্রহণ করতো, তাহলে নীরা কোম্পানির দায়টা বীমাকারী কোম্পানির উপর চলে যেত, কিন্তু এই ধরনের বীমাপত্র গ্রহণ করা হয়নি বলে তারা কোনো ক্ষতিপূরণ প্রদান করেনি। সুতরাং বলা যায় যে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নীরা কোম্পানির দায় বীমা গ্রহণ করা উচিত। এইভাবে তোমরা উত্তরটা সাজিয়ে লিখতে পারো। এবার দেখো, আরেকটা প্রশ্ন আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে জনাব শাহজাহান একটি ডেইরি ফার্ম পরিচালনা করেন। ফার্মের পালিত গাভীসমূহ প্রায়শই রোগাক্রান্ত হয় এবং ব্যবসায় ঝুঁকিগ্রস্ত হয়, তাই তিনি এই ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বীমা কোম্পানির সাথে চুক্তি করেন। সম্প্রতি বন্যায় তার 5টি গাভী ভেসে যায় এবং জনাব শাহজাহান বীমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করেন। বীমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে। এক্ষেত্রে দুর্ঘটনা বীমা আর শস্য বীমা কেন করা হয়, এটা এই দুইটা প্রশ্ন জ্ঞান অনুধাবনমূলক অংশে এসেছে। আমরা দেখব প্রয়োগমূলক অংশে কি বলেছে। উদ্দীপকে জনাব শাহজাহান কোন ধরনের বীমা পলিসি গ্রহণ করেন ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, এখানে ফার্মের পালিত গাভীসমূহ রোগাক্রান্ত হয় এবং ব্যবসায় ঝুঁকিগ্রস্ত হয়, তাই তিনি বীমা কোম্পানির সাথে চুক্তি করেন। এক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি উদ্দীপকে জনাব শাহজাহান গবাদি পশু বীমা পলিসি গ্রহণ করেছেন। গবাদি পশু বীমা হচ্ছে উক্ত গবাদি পশুর মালিক এবং বীমা কোম্পানির মধ্যে এমন এক ধরনের চুক্তি, যে চুক্তির আওতায় সংশ্লিষ্ট গবাদি পশুটির কোনো দুর্ঘটনা ঘটলে বা মৃত্যুবরণ করলে বীমা কোম্পানি গবাদি পশুর মালিককে ক্ষতিপূরণ প্রদান করে থাকে। উদ্দীপকে জনাব শাহজাহান একটি ডেইরি ফার্ম পরিচালনা করেন। ফার্মের পালিত গাভীসমূহ প্রায় রোগাক্রান্ত হয় এবং তার ব্যবসায় ঝুঁকিগ্রস্ত হয়, তাই তিনি এই ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা বীমা কোম্পানির সাথে বীমা চুক্তি করেছেন, যেটাকে আমরা গবাদি পশু বীমা বলতে পারি। এরপর দেখো, উচ্চতর দক্ষতা অংশে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে বীমা কোম্পানির বীমা দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা মূল্যায়ন করতে বলা হয়েছে। দেখো, এক্ষেত্রে গাভীসমূহ রোগাক্রান্ত হয় এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য এই ধরনের ঝুঁকি থেকে রক্ষা পেতে তিনি কোম্পানির সাথে বীমা চুক্তি করেন। সম্প্রতি কি হয়েছে, বন্যায় তার 5টি গাভী ভেসে গিয়েছে, যার ফলে শাহজাহান বীমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে কোম্পানিটা তা প্রত্যাখ্যান করেছে। এক্ষেত্রে উদ্দীপকে বীমা কোম্পানির বীমা দাবি প্রত্যাখ্যান অত্যন্ত
যৌক্তিক। নিকটতম কারণ নীতির আলোকে বীমাপত্রে উল্লিখিত বিষয়বস্তু ছাড়া বীমাকৃত বস্তুটি ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ প্রদান করে না। এক্ষেত্রে আমরা বলতে পারি যে উদ্দেশ্যে বীমা চুক্তি করা হয় যদি সে কারণ ছাড়া অন্য কোনো কারণে ক্ষতি হয় তাহলে বীমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য নন। এক্ষেত্রে উদ্দীপকে ফার্মের পালিত গাভীসমূহ প্রায়শই রোগাক্রান্ত হয় এবং ব্যবসায় ঝুঁকিগ্রস্ত হয়। এই জন্য তিনি এই ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বীমা কোম্পানির সাথে বীমা চুক্তি করেন। সম্প্রতি বন্যায় তার 5টি গাভী ভেসে যায়, যার ফলে জনাব শাহজাহান বীমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করেন এবং বীমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে। সুতরাং আমরা বলতে পারি যে নিকটতম কারণ নীতির ফলে বীমাকারী প্রতিষ্ঠান বীমা দাবি প্রত্যাখ্যান করেছে, যে সেটা অত্যন্ত যৌক্তিক হয়েছে। এই ধরনের প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা উত্তর করতে পারবে। ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা মেইল করতে পারো অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে থাকো এবং খুব শীঘ্রই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়ে যাচ্ছে এবং আমরা ইনশাল্লাহ শ্রেণীকক্ষে মিলিত হব। সে পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।